হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডেস লেকচার। আমি একটা নতুন জুম লিংক আসলে শেয়ার করছি, তো এটা একটু আপনাদের গ্রুপগুলোতে আর কি শেয়ার করেন। যারা জয়েন করতে পারেনি তারা জয়েন করুক। আমি আর 2-3 মিনিট পরে লেকচার শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাদ্দাম। ওকে স্যার। দাদা, আপনাদের সেকশনে তো সবাই জানে না, মানে আপনাদের ওই যে এ সেকশনে এখানে ক্লাস হবে। হ্যাঁ স্যার, জানেন স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা আমাদের লেকচার শুরু করি এখন। আমাদের আজকে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার উপরে লেকচার নিব। সো আমাদের এই কোর্সের টাইটেল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেম। তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, এই জিনিসটা কি, বা এআই, এমএল এখন হচ্ছে এখনকার যুগের আসলে এটা কাইন্ড অফ হট টপিক বলা যেতে পারে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে কি, কোনটার সাথে পার্থক্য কি, তো এটা নিয়ে মেইনলি প্রথমে কথা বলি, দেন আস্তে আস্তে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেকচারে চলে যাব আর কি। সো আমরা আমাদের লেকচার স্লাইডে চলে যাচ্ছি, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে দেন আমরা লেকচার শেষে তার কোশ্চেন গুলো নিবো আর কি। তো আপাতত সবাইকে মিউট করছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। ওকে, তো প্রথমে চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে চলে আসি আসলে আমরা একটা ভেন চিত্র এখানে দেখাচ্ছি। তো ভেন চিত্র এখানে দেখানো হয়েছে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ডেটা সায়েন্স কোনটা আসলে কি জিনিস, এটা নিয়ে প্রথমে একটু বলি, দেন আমরা আস্তে আস্তে পরবর্তী লেকচারে দেখবো আর কি। তো প্রথমে চলে আসি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একদম বেসিক কথা যেটা, যে এটা হচ্ছে কি করে, যে এনাবলস দ্য মেশিন টু থিঙ্ক, মানে কোন একটা কম্পিউটার বা মেশিনকে কিভাবে চিন্তা, মেশিন কিভাবে চিন্তা করবে কোনো হিউম্যানের ইন্টারাকশন ছাড়াই, এইটাই মেইনলি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম উদ্দেশ্য। যে আমি একটা মেশিন ডিজাইন করব, বা আমি একটা এআই অ্যাপ ডিজাইন করব, যেটা কি করবে, যে মানুষের সাহায্য ছাড়াই একা একা ডিসিশন নিতে পারবে। তো এইটাই হচ্ছে একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম কোর কথা। তো এটাই বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে কি বললাম, যে এআই এনাবলস দ্য মেশিন টু থিঙ্ক, কোন একটা মেশিনকে চিন্তা করতে সাহায্য করে। যে সাপোজ হচ্ছে একটা মেশিন কিভাবে তার ডিসিশন গুলো নেবে, কারণ কোন একটা কাজ করার জন্য আমাদের কি করতে হয়, যে কোন একটা কাজ করার জন্য আসলে
রেসপন্স আসতে হয়, রেসপন্স আসার পরেই সে কিন্তু ওই কাজটা করতে পারে। নর্মালি যদি আমরা আমাদের উদাহরণ দিই, মনে করেন যে আমাদের যে কোনো ইনস্ট্রাকশন, মানে আমাদের কিন্তু এই যে হাত পা নড়তেছে এগুলো কিন্তু একা একা নড়ে না বা আর কি চলে না, এগুলোর জন্য আমাদের ব্রেইন থেকে একটা ইনস্ট্রাকশন বা উদ্দীপনা আমাদের ওই পার্টিকুলার কম্পোনেন্টে, যেমন হাত বলতে পারি বা পা বলতে পারি, একটা পার্টিকুলার কম্পোনেন্টে ব্রেইন থেকে উদ্দীপনাগুলো আসে, দেন ওই অনুযায়ী হচ্ছে আমাদের শরীরের অন্যান্য বডি গুলা মুভ করে। তো সেম ভাবেই আমাদের কি হবে, যে কোনো একটা মেশিন কিভাবে চিন্তা করবে, তো এটার জন্য কি করতে হবে, যে তার মধ্যে হচ্ছে ওই চিন্তা শক্তিটা ডেভেলপ করে দিতে হবে। তো যদি ওই চিন্তা শক্তিটা ডেভেলপ না করে দেওয়া হয় তাহলে তো মেশিন ওইভাবে কাজ করতে পারবে না। তো যে ডেভেলপের যে কাজটা করে এটাই মেইনলি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে। তো একদম কোর কথা যেটা বললাম, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি বলতে পারি, এআই enables দ্য মেশিন অর কম্পিউটার টু থিঙ্ক। তো একটা মেশিনকে চিন্তা করতে সাহায্য করে বেসিক্যালি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে মানুষের উইদাউট এনি হিউম্যান ইন্টারাকশন, মানে মানুষের কোনো সাহায্য ছাড়াই যখন একটা মেশিন নিজে নিজে চিন্তা করতে পারবে, তো এইটা আমরা ডেভেলপ করতে পারবো হচ্ছে এআই দ্বারা। তো এইটা হচ্ছে যদি একটা ভেন চিত্র বলি এআই এর, তো এর মধ্যে দেখেন যে আরেকটা কালার দিয়ে আমি এমএল ডিজাইন করছি। এমএলটা মেনলি আমরা এখানে বলেছি যে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং হলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেটকে আমরা আর কি মেশিন লার্নিং বলতে পারি। তো মেশিন লার্নিং কিছু না, এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করা হয়, যে টুলগুলোর সাহায্যে একটা মেশিনকে শেখানো হয়। মানে আমরা যখন হচ্ছে এআই দিয়ে একটা মেশিনকে চিন্তা করতে সাহায্য করব, তার মানে কি যে ওই মেশিনটা তো আসলে চিন্তা করবে, তাহলে কিভাবে চিন্তা করবে, তার মধ্যে কিন্তু আমার কিছু অ্যালগোরিদম ডেভেলপ করে দিতে হবে, না হলে কিন্তু ও চিন্তা করতে পারবে না। সে তো আর একা একা চিন্তা করে না, তার মানে কি আমাকে কিছু তার মধ্যে অ্যালগোরিদম ডেভেলপ করতে হবে, তাকে লার্ন করাইতে হবে, সোজা কথা। যেমন হচ্ছে মনে করেন একটা ইন্ডাস্ট্রিতে আমি যদি 5 বছর কাজ করি, তো ওই 5 বছর কাজ করতে করতে কিন্তু আমার অনেক নলেজ গ্যাদার হবে এখানে। যেমন যদি চিন্তা করি যে একটা সফটওয়্যার কোম্পানি, একটা হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজ করতেছি আমি, বা কোনো মেশিন লার্নিং ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতেছি। তো দেখেন যে 5 বছর আমি যদি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করি তাহলে কিন্তু আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে। তো এক্সপিরিয়েন্স কাইন্ড অফ হচ্ছে লার্নিং। কিন্তু এই দেখেন যে ওইখানে যদি কোনো প্রবলেম হয়, তো ওই প্রবলেম গুলা কিন্তু আমি এখন সহজে সলভ আউট করতে পারবো, যে 5 বছর যে আমি কাজ করেছি এর মধ্যে আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। কিন্তু যারা নতুন ওই কোম্পানিতে জয়েন করছে, অথবা যাদের বুকিশ নলেজ শুধুমাত্র আছে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ নাই, তারা কিন্তু আমার মতো করে ডিসিশন নিতে পারবে না। কারণ কি, যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, ওদের ওই এক্সপিরিয়েন্সটা এখনো গড়ে ওঠে নাই। তো এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এক্সপিরিয়েন্স আসলে আমাদের লার্নিং, যার এক্সপিরিয়েন্স বেশি হবে তার লার্নিং তত বেশি হয় আর কি। আমরা এটা পরবর্তী লেকচারগুলোতে দেখব। তো যেটা বললাম যে তাহলে মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং হলো হচ্ছে আহ এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করা হয় ডেটা অ্যানালাইসিস করার জন্য। এখানে অবশ্যই আমাদের ডেটা থাকতে হবে। তো ডেটা, ওই ডেটা, এই ডেটাগুলো যখন হচ্ছে আমরা কি করি, যে ডেটাগুলোকে আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে ডেটাগুলো অ্যানালাইজ করে সেইখান থেকে আমরা কিছু সলিউশন বের করি। ফর এক্সাম্পল আমি যদি এরকম চিন্তা করি, মনে করেন আমরা যখন এই যে ওয়েব পেজ সার্চ করি, মনে করেন যে আমি একটা মোবাইল কিনতে যাচ্ছি ফর এক্সাম্পল। তো মোবাইল কিনতে চাইলে আমাদের তো একটা বাজেট থাকে। তো মনে করেন যে আমার বাজেটটা হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকার মধ্যে যখন আমি মোবাইল কিনতে চাই, তখন দেখবেন যে হচ্ছে আমি মনে করেন যে আমি শাওমির একটা মোবাইল কিনতে যাচ্ছি। তো আমি শাওমি মোবাইল লিখে সার্চ দিলাম, বা জিএসএম অ্যারেনা আছে কম্পেয়ার, এখানে যে শাওমি মোবাইল লিখে সার্চ দিলাম। তো 20,000 ক্যাটাগরিতে আর যে যে মোবাইল গুলো আছে সেইগুলোর কিন্তু একটা অ্যাড হচ্ছে আমার কি হয়, যে আমার নিচে এখানে দেখায় যে 20,000 ক্যাটাগরিতে আর কি কি মোবাইল আমার আছে। তো এই যে কাইন্ড অফ এটা কি হইলো, যে তারা কিন্তু ওই যে এখানে আমাদের যে ওয়েব পেজ বা ওয়েব সার্চিং করতে গেছি, ওইখানে কিন্তু যে মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে, যে 20,000 রেঞ্জে আর কোন কোন প্রোডাক্ট মোবাইল আছে সেটা আমাকে দেখাচ্ছে আর কি, কাইন্ড অফ মেশিন লার্নিং। যেমন যদি আমি আরেকটা উদাহরণ দিই, এরকম মনে করেন যে একটা মুদি দোকানদার, ঠিক আছে, মুদি দোকানদার কিন্তু আসলে বোঝে না যে সে আসলে মেশিন লার্নিং টাইপের কাজ করতেছে, ঠিক আছে। কিরকম মনে করেন, সে আর কি এটা তার একটা এক্সপিরিয়েন্স, সে এক্সপিরিয়েন্স দিয়ে আর কি এটা করছে। মনে করেন যদি এটাকে আমি যদি মেশিন লার্নিং দিয়ে ডিফাইন করি বা আর কি, মেশিন লার্নিং এ কি করা হয়, যে ডেটাগুলো অ্যানালাইজ করে একটা প্যাটার্ন খুঁজে বের করা হয় বেসিক্যালি।
ডেটাগুলো অ্যানালাইজ করে একটা প্যাটার্ন খুঁজে বের করা হয়, ওই প্যাটার্ন অনুযায়ী আমরা কাজগুলো করি। মনে করেন একটা মুদি দোকানদার, যেটা উদাহরণটা দিচ্ছিলাম, যে সে অনেক প্রোডাক্টই বিক্রি করে আর কি। তো সে তো জানে যে আসলে গ্রীষ্মকালে কোন প্রোডাক্ট গুলো বেশি চলবে, শীতকালে কোন প্রোডাক্ট গুলো বেশি চলবে। সে কিন্তু অবশ্যই গ্রীষ্মকালে যে প্রোডাক্ট গুলো বেশি চলবে সেইগুলাই কিন্তু আসলে সে ওই গ্রীষ্মকাল টাইমটাই সেইগুলাই সে হচ্ছে বেশি আনবে তার দোকানে। শীতকালের প্রোডাক্ট গুলো কিন্তু সে আনবে না, কারণ অনেকদিন তাকে এরকম বসায় রাখতে হবে। তো এটাও কিন্তু কাইন্ড অফ ডেটা অ্যানালাইজ বলতে পারি আমরা, বা মেশিন লার্নিং বলতে পারি। কারণ কি, সে আগে থেকে এখানে এক্সপিরিয়েন্স দিয়ে সে বুঝতে পারছে যে তার এই যে শীত গ্রীষ্মকালে কোন কোন প্রোডাক্ট গুলা বেশি চলে। কিন্তু আসলে মুদি দোকানদারদের তো আসলে এরকম ওইভাবে নলেজ নাই, সে এটা কিন্তু তার এক্সপিরিয়েন্স দিয়ে করছে, কিন্তু কাইন্ড অফ সে কিন্তু এটা ডেটা অ্যানালাইজ করছে আর কি। ঠিক আছে, সে আর কি নিজের মতো করে ডেটা অ্যানালাইজ করছে যে আমার গ্রীষ্মকালে এই এই প্রোডাক্ট গুলা বেশি চলে, এই জন্য হচ্ছে আমি এই প্রোডাক্ট গুলা বেশি আনবো, তাহলে আমার লাভগুলো হবে। কিন্তু এটা কিন্তু সে মনের অজান্তেই সে ডেটা অ্যানালাইজ করে এই কাজটা করছে। তো এই যে বললাম যে ডেটা অ্যানালাইজের যে ব্যাপারটা, যে আমরা মেশিন লার্নিং এ জাস্ট কি করি, যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে ডেটা অ্যানালাইজ করি এবং কোনো একটা মেশিনকে চিন্তা করতে শেখাই, কোনো একটা মেশিনকে চিন্তা করতে শেখাই যে কিভাবে সে ডিসিশন নেবে, কিভাবে সে ফার্দার বা ফিউচার ডিসিশন নেবে। কিভাবে যে আর কি নর্মালি আমাদের মেশিন লার্নিং এ কি হয়, যে আমাদের হচ্ছে কিছু পাস্ট ডেটা থাকে, এই পাস্ট ডেটা থেকে আমরা একটা মডেল জেনারেট করি। ঠিক আছে, তো একটা মডেল জেনারেট করব, এই মডেলের উপর পরবর্তীতে আমাদের যখন ফিউচারের ডেটা আছে, ফিউচার ডেটা দিয়ে আমরা ওই মডেলটাকে টেস্ট করি যে আসলে আমি যে মডেলটা জেনারেট করলাম এই মডেলটা আসলে ঠিক আছে কিনা। তো নর্মালি যদি একটা ডায়াগনোসিস, ডিজিজ ডায়াগনোসিসের উদাহরণ দিই, মনে করেন যে আমার কাছে কিছু 10 জন মানুষের ডেটা আছে, ক্যান্সার ডেটা আছে আর কি, লাং ক্যান্সারের মনে করলাম। তো আমি এটা দিয়ে একটা মডেল জেনারেট করলাম, যে যে মডেলটা কি করবে, যে একটা নির্দিষ্ট সার্টেন এজে একটা মানুষের লাং ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কত এটা বের করে দিবে। তো আমার কাছে কিছু ডেটা আছে, মনে করলাম যে 50 বছরের একটা মানুষের ডেটা আছে, 40 বছরের একটা মানুষের ডেটা আছে, 30 বছর মানুষের একটা ডেটা আছে। এখন এই ডেটাগুলো দিয়ে আমি একটা মডেল জেনারেট করলাম, যে মডেলটা কি করবে, যে মডেলটা হচ্ছে আমাকে ফিউচার প্রেডিক্ট করবে। কি ফিউচার প্রেডিক্ট করবে, যে একটা নির্দিষ্ট সার্টেন এজে কোন একটা মানুষের ক্যান্সার হওয়ার বা লাং ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে আমাকে ডিনোট করবে। ঠিক আছে, তো আমি তো 3টে ডেটা দিয়ে একটা মডেল জেনারেট করছি, কিন্তু ওই 3টে ডেটার মধ্যে আমি এখন চাচ্ছি কি, যে যে কোনো ডেটার জন্যই আমার এই মডেলটা কাজ করবে। তো এই যে কোনো ডেটার জন্য যখন আমার মডেলটা কাজ করবে, তার মানে কি কাইন্ড অফ আমি ফিউচার প্রেডিক্ট করতেছি। যেমন আমি যদি এখন 58 বছর বয়সের একটা মানুষের জন্য দেখতে চাই, তাহলেও কিন্তু আমার মডেলটা সেটা বলে দিবে যে তার লাং ক্যান্সার প্রবাবিলিটিটা কত। তো এটাই কাইন্ড অফ মেশিন লার্নিং। তাই আমরা একটা মেশিনকে লার্ন করতে শেখাই মেশিন লার্নিং এর সাহায্যে কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে। তো এটাই বললাম তাহলে কি, যে আমাদের হিউজ পরিমাণ ডেটা থাকবে, যে ডেটাগুলো আমরা এক্সপ্লোর করে কিছু স্পেসিফিক প্যাটার্ন জেনারেট করব। এই প্যাটার্ন গুলো জেনারেট করব কিছু স্ট্যাটিস্টিক্যাল টুলস এর সাহায্যে। এটাই কাইন্ড অফ মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এ বেসিক্যালি 3 প্রকারের লার্নিং নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এই জিনিসগুলো কি, এইগুলো হচ্ছে আমরা নিচে আরো ভালোভাবে দেখবো। তারপরে একটু বলি যে সুপারভাইজড লার্নিংটা হচ্ছে আমাদের কি হয়, যে এখানে কিছু ডেটা থাকে, পাস্ট ডেটা থাকবে, যে ডেটাগুলোর আউটপুট আমি জানি। ঠিক আছে, যে ডেটাগুলোর আউটপুট আমি জানি, এরকম কিছু ডেটা আমার থাকবে। তো ওই ডেটা দিয়ে আমি একটা মডেল জেনারেট করব। ওই মডেলটা পরবর্তীতে ফিউচার যদি কোনো আমাদের ডেটা আসে, আমাদের গোল হবে কি, গোল হবে হচ্ছে ওই মডেলটা দিয়ে ফিউচার কোনো ডেটার আউটপুট বের করা। এটা হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদমের একদম বেসিক কথা আর কি। দেন চলে আসি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। তো আনসুপারভাইজড মানে বলতেছে এইখানে দুইটার মধ্যে বেসিক পার্থক্য হলো, আনসুপারভাইজডে যে আউটপুটটা হবে সেই আউটপুটটা আমি আগে থেকে জানি না। ঠিক আছে, যে লেবেল ডেটা, লেবেল বলা হয় এইখানে আমাদের ডেটা মাইনিং বা আর কি মেশিন লার্নিং বা হচ্ছে আমরা যেটা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে লেবেল মানে বোঝায় হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো বলতেছে যে আনসুপারভাইজড লার্নিং এ কি করা হয়, আনসুপারভাইজড লার্নিং এ আমাদের যে আউটপুটটা থাকে এই আউটপুটটা আমরা নর্মালি জানি না। এইখানে কি করা হয়, এখানে হচ্ছে যে ডেটাগুলো থাকবে এই ডেটাগুলা এই ডেটাগুলার কিছু স্পেসিফিক ফিচার নিয়ে একটা ক্লাস্টার গঠন করা হয়, যে কোন ডেটার ফিচারগুলো কেমন। ঠিক আছে, যে কোন ডেটার মনে করেন যে সেম রিলেটেড ফিচার আছে, এইরকম ডেটাগুলো একটা গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়।
মনে করেন যে আমার 20টা ডেটা আছে, 20টা ডেটার মধ্যে কিছু ফিচার একটা গ্রুপের সাথে যায় এবং কিছু ফিচার আরেকটা গ্রুপের সাথে যায়। তাহলে ওই 20টা ডেটার যে ফিচার গুলো একটা এ অন গ্রুপের সাথে যাবে, তাহলে সেই ফিচার গুলো আমি বা সেই ডেটাগুলো নিয়ে আমি গ্রুপ এ অন তৈরি করব। এবং যে ফিচার গুলো আমার A2 ক্যাটাগরির মধ্যে পড়বে, গ্রুপ গ্রুপ A2 ক্যাটাগরির মধ্যে পড়বে, তো সেই ডেটাগুলো নিয়ে আমি A2 গ্রুপ তৈরি করব। তো দেখেন যে এখানে কাইন্ড অফ ক্লাস্টারিং প্রবলেম নিয়ে কাজ করা হয়, যেমন কে মিনস ক্লাস্টার বলতে পারি। তো এখানে কি তাহলে কি বললাম, এরকম আরো অনেক ক্লাস্টারিং প্রবলেম আছে। তো আনসুপারভাইজ লার্নিং এর একদম বেসিক কথা কি বললাম, যে এখানে আমাদের কোনো লেভেল ডেটা থাকবে না, মানে আমরা এখানে কোনো আউটপুট জানবো না। এখানে আমার যে ডেটাগুলো থাকবে, এই ডেটাগুলোর কিছু স্পেসিফিক ফিচার নিয়ে আমরা কিছু গ্রুপ গঠন করব। তো এই গ্রুপ গঠন করার পরে পরবর্তীতে আমাদের গোল হবে কি, আমাদের গোল হবে যে আমাদের পরবর্তীতে ফিউচার প্রেডিক্ট করব কিভাবে, যে আমাদের পরবর্তী যে ডেটাগুলো আসবে সেই ডেটাটা আসলে কোন গ্রুপের মধ্যে পড়বে। এইটাই আমার টাস্ক হবে আনসুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম। যে আমি 20টা ডেটা ছিল, 20টা ডেটা নিয়ে আমি কিছু 10টা ডেটা, মনে করলাম 10টা ডেটা একটা গ্রুপে পড়লো আর 10টা ডেটা আরেকটা গ্রুপে পড়লো। তো আমার অন্য একটা ডেটা আসলো, এই ডেটাটা আমার এখন মেজার করতে হবে। মনে করলাম যে আমার আরেকটা ডেটা আসছে, এই ডেটাটা আমার এখন মেজার করতে হবে যে এটা আসলে কোন গ্রুপে পড়বে, এটা কি A1 গ্রুপে পড়বে নাকি A2 গ্রুপে পড়বে। তো এটা মেইনলি আমাদের ইউক্লিডিয়ান ডিসটেন্স, কিছু ডিসটেন্স মেজারমেন্ট দিয়ে কাজগুলো করা হয়, যে আমাদের ফিউচার যে ডেটাটা আসছে বা নতুন যে ডেটাটা আসছে, এই ডেটাটা আসলে কোন গ্রুপ থেকে তার দূরত্বটা কম। তো যে গ্রুপ থেকে দূরত্বটা কম, বেসিক্যালি আসলে সেই গ্রুপেই ওইটাকে আমরা ইনক্লুড করি আর কি, ঠিক আছে, আমাদের আনসুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম। তো আমরা এটা নিচে আর একটু দেখবো আর কি ভালোভাবে। দেন চলে আসি হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং। রিএনফোর্সমেন্ট লার্নিংটাই মেইনলি বলেছে যে আমাদের কিছু এখানে লার্নিংটা, একটা মেশিনকে লার্ন করানো হয় কিভাবে, যে কোনো ভালো কাজের জন্য তাকে প্রেইজ করা হয় এবং কোনো খারাপ কাজের জন্য তাকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হয়। এরকম ক্যাটাগরি বা এরকম ফেনোমেনার উপর ভিত্তি করে আমাদের রিএনফোর্সমেন্ট লার্নিংটা মেইনলি কাজ করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি শিখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস, দেন মেশিন লার্নিং আসলে কি জিনিস, এটা মোটামুটি একটু দেখলাম আর কি। দেন চলে আসে ডিএল। ডিএল মানে বলতেছে এখানে ডিপ লার্নিং। ডিএল হলো মেশিন লার্নিং এর একটা সাবসেট, মানে ডিপ লার্নিং মেশিন লার্নিং এর একটা সাবসেট। তো ডিপ লার্নিং এ বেসিক্যালি কি করা হয়, যে আমরা হিউম্যানের ব্রেইন আসলে কিভাবে কাজ করতেছে, এইভাবে একটা মেশিনকে আমি কাজ করাতে পারবো কিনা, এইটা নিয়ে মেনলি হচ্ছে আমাদের এই ফিচারের উপর ভিত্তি করে বা এই ফেনোমেনার উপর ভিত্তি করে বেসিক্যালি আমাদের ডিপ লার্নিংটা গড়ে উঠছে। যে কোন একটা মেশিনকে আমরা মানুষের মতো চিন্তা করাতে পারি কিনা। তো এইটার উপর ভিত্তি করে আমাদের ডিপ লার্নিংটা গড়ে উঠছে। তো ডিপ লার্নিং কাইন্ড অফ কি, যে এখানে কিছু মাল্টি নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করা থাকে, মাল্টি নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার, যার মাধ্যমে মেইনলি সে একটা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখায়, মানুষের মতো চিন্তা করতে শেখায় কিছু মাল্টি নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের মাধ্যমে। তাহলে এক কথায় যদি বলি, তাহলে ডিপ লার্নিংটা কি, ডিপ লার্নিংটা আসলে এটা একটা মানুষের ব্রেনের মিমিক হিসেবে কাজ করে, ঠিক আছে, যে একটা মানুষের ব্রেন কিভাবে কাজ করবে সেইভাবে একটা মেশিনকে চিন্তা করতে মেনলি শেখায়। এটা হচ্ছে ডিপ লার্নিং এর একদম বেসিক কথা। তো ডিপ লার্নিং এর এরকম কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো আমরা ব্যবহার করে ডিপ লার্নিং যে টেকনিক গুলো আমরা ডিপ লার্নিং এ ব্যবহার করি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেনলি এএনএন, সিএনএন এবং আরএনএন। এএনএন বলতেছে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এবং সিএনএন হচ্ছে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, এবং আরএনএন হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এইগুলো হচ্ছে মেনলি কাজ করে হচ্ছে বিভিন্ন ডেটা, এখানে বিভিন্ন টাইপের ডেটার উপর এই অ্যালগোরিদম গুলো মেনলি কাজ করে। যেমন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে আমাদের কোনো নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে মেনলি কাজ করে। যদি আমার ডেটা কখনো কোনো ইমেজ হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কটা কাজ করে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, যে আমাদের যদি কোনো একটা ডেটা সেট যদি ইমেজ হয়, যেমন ইমেজ প্রসেসিং আমরা কাজগুলো করি, বা হচ্ছে আমাদের একটা কম্পিউটার ভিশনের একটা কাজ কি বলেন, এরকম একটা কাজ যদি আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন যে আমার একটা মেশিন আছে, এই মেশিনটা প্রেডিক্ট করবে হচ্ছে এই মেশিনের সামনে থেকে যে হেঁটে যাবে তাকে রিকগনাইজ করতে সাহায্য করবে। মনে করলাম যে আমার ওই মেশিনের সামনে থেকে হচ্ছে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, তাহলে সে একটা বিড়ালকে রিকগনাইজ করবে। তাহলে এটা কি, যে এটা কাইন্ড হচ্ছে কম্পিউটার ভিশনের কাজ।
তো এইখানে কি হয়েছে যে ইমেজ নিয়ে কাজ করা হয়েছে, একটা বিড়ালের ইমেজ নিয়ে কাজ করা মেইনলি হয়েছে। তো এটাও কাইন্ড আমরা কি বলতে পারি যে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমরা এটাকে সলভ করতে পারবো আর কি। তো এরকম যদি কখনো ইমেজ নিয়ে কাজ করা হয় তখন আমরা সেটাকে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক এর আন্ডারে ফেলাইতে পারি। দেন আছে হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এটা মেইনলি হচ্ছে আমাদের কোনো টাইম সিরিজ নিয়ে বেসিক্যালি কাজ করে। সো একদম বেসিক কথা তাহলে বললাম যে তাহলে এআই এর একটা সাবসেট হচ্ছে এমএল বা মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। আর ডিএস কি বলতেছে, ডিএস হচ্ছে আমরা ডেটা সায়েন্স। তো ডিএস হচ্ছে আমাদের ডেটা সায়েন্স। তো ডিএস কি বলতেছে, ডিএস বলতেছে ডেটা সায়েন্স হলো একটা টেকনিক যেখানে হচ্ছে আমাদের এই সবগুলো ক্যাটাগরি অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করে কোনো স্পেসিফিক প্রবলেম আমরা সলভ করি। মেশিন লার্নিং হইতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হইতে পারে, বা ডিপ লার্নিং হইতে পারে। এই সবগুলো টেকনিকই আমরা ডেটা সায়েন্সে ব্যবহার করে কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করি। এছাড়াও ডেটা সায়েন্সে আরো কিছু টুলস ব্যবহার করা হয়, যেমন স্ট্যাটিক্স, বিভিন্ন স্ট্যাটিক্স এখানে ইউজ করা হয়, প্রবাবিলিটি ইউজ করা হয়, বা লিনিয়ার অ্যালজেব্রা এখানে ইউজ করা হয়। ঠিক আছে, এইগুলা নিয়ে মেইনলি হচ্ছে আমাদের ডেটা সায়েন্স আসলে কাজ করে। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একদম ভেন ডায়াগ্রামের মাধ্যমে, যা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস, তার সাথে মেশিন লার্নিং এর কি সম্পর্ক, তার সাথে ডিপ লার্নিং এর কি সম্পর্ক, তার সাথে ডেটা সায়েন্স কি জিনিস, এই জিনিসগুলো একটু ব্রিফ করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ইয়েটা ছিল, প্রথম স্লাইড ছিল। দেন হচ্ছে আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর টপিকটায় চলে যাই। সো পরবর্তী স্লাইডে এখানে আমাদের মেইনলি ডেইলি লাইফে আমরা হচ্ছে কি কি কাজে, বা হচ্ছে আমাদের ডেইলি লাইফে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন গুলো কোন কোন কাজে, এগুলো নিয়ে মেইনলি কথা বলেছি। তো এখানে কিছু অ্যাপ্লিকেশন বলা হয়েছে, যেমন অটোনোমাস ড্রাইভিং বা ওই যে সেলফ ড্রাইভিং কার আমরা বলেছিলাম গত দিন, বলেছিলাম যেটা সেলফ ড্রাইভিং কার কাইন্ড অফ, এটা হচ্ছে একটা এআই এর অ্যাপ্লিকেশন। দেন হচ্ছে আমরা ওয়েব সার্চ বলতে পারি, ওয়েব সার্চিং এর ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করি। স্পিচ রিকগনিশন এর ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করি, যে সোর্স থেকে আমাদের সোর্স কোনটা, ডেস্টিনেশন কোনটা, কোন এটা যদি আমরা সেপারেট করতে চাই, কোন একটা ভয়েস থেকে যদি আমরা সোর্স ভয়েসটা সেপারেট করতে চাই, তো সেটা হচ্ছে আমরা স্পিচ রিকগনিশন বলি সেটাকে, এবং সেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা সলভ করতে পারি। দেন হচ্ছে হ্যান্ড রাইটিং রিকগনিশন করতে পারি। দেন মেশিন ট্রান্সলেশনে আমরা এটা ব্যবহার করি। দেন হচ্ছে আমরা ডকুমেন্ট সামারাইজেশনে ব্যবহার করতে পারি। দেন আছে হচ্ছে যে কোনো কোশ্চেন অ্যান্সারিং এর কাজেও আমরা এটা ব্যবহার করতে পারি। দেন আইওটি এর কাজে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি, ইন্টারনেট অফ থিংস যেটাকে বলে। তো এটা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, মনে করেন ইন্টারনেট অফ থিংস এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দিই, মনে করেন যে আস্তে আস্তে আমাদের চারপাশ বা আমাদের ফিউচারটা এরকমই হবে। যেমন মনে করেন যে বাজার করার জন্য আমার আর দোকানে যাওয়া লাগবে না, এটা আমরা কাইন্ড অফ আইওটি দিয়ে সলভ করে ফেলতে পারি। কিরকম, যে এটা নর্মাল উদাহরণ দিই, মনে করেন যে আমাদের ফ্রিজে নর্মালি তো যে ফ্রিজের যে জায়গাটা, ডিম রাখার যে জায়গাটা, ওইখানে নর্মালি মনে করলাম যে 10 থেকে 15টা ডিম থাকে। তো আমি একটা উদাহরণ জাস্ট দিচ্ছি আর কি। তো আমার আইওটির মাধ্যমে আমরা এইটা যদি একটা প্রবলেম এরকম সলভ করা যেতে পারে, তাহলে পরবর্তী ফিউচার গুলো আমাদের এরকমই হবে। জাস্ট এটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে আমাদের যখন ডিম শেষ হয়ে যাবে একটা ফ্রিজে, বা আমাদের যখন ডিম কেনার প্রয়োজন হবে, তখন হচ্ছে আমরা আর ওই যে দোকানে যে ডিম কিনবো না, নর্মালি হচ্ছে আমাদের ফ্রিজের থেকে একটা ইনস্ট্রাকশন চলে যাবে, আমরা যেখান থেকে আসলে ডিম কিনি বা যে গ্রোসারি থেকে ডিম কিনি সেইখানে। মনে করেন যে আমাদের ফ্রিজে 20টা ডিম আছে। তো এখানে হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আসলে 20টা ডিম থেকে যখন কমতে কমতে 5টা ডিমে চলে আসবে, তখন আমি যে গ্রোসারি থেকে শপিং করি সেই গ্রোসারির তে একটা মেসেজ চলে যাবে যে আমার কাইন্ড অফ ডিম লাগবে আর কি। ঠিক আছে, তো 5টা ডিম যখন আসবে তখন হচ্ছে একটা অ্যালার্ট যাবে আমাদের গ্রোসারিতে একটা অ্যালার্ট গেল। তো গ্রোসারি তখন বুঝতে পারবে যে আমার ফ্রিজে আসলে ডিম এখন নাই, তো আমার এখন ডিম দরকার। তো তাহলে কি করবে, সে তার লোকের মাধ্যমে আমার বাসায় আসলে ডিম পৌঁছাই দিবে, এরকম হইতে পারে। অথবা ধরেন আরো ফিউচারে যখন হচ্ছে হয়তো আমরাও থাকবো না বা এরকম,
তো তখন দেখবেন যে রোবটের মাধ্যমে এই ডিমগুলা আমাদের বাসায় পৌঁছে দিচ্ছে আর কি, ঠিক আছে। আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো অ্যাপ্লিকেশন হচ্ছে এটা হবে। তো কি বললাম যে তাহলে যখন ডিমের কমতি দেখা দিবে আমাদের ফ্রিজে, তখন কি হবে যে আমাদের গ্রোসারির সাথে, যে গ্রোসারি থেকে আমরা বাজার করি, তো সেইখানে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন চলে যাবে, তারা হচ্ছে আমাদের বাসায় সে লোক দিয়ে আমাদের ডিম পৌঁছায় দিবে। ইন দ্য মিন টাইম আমার তার সাথে ডিল করা আছে যে আমি তাকে মাসিক পেমেন্ট করব কিনা, বা আর কি উইকলি পেমেন্ট করব, অথবা হচ্ছে আমার এটা ক্রেডিট কার্ডে হচ্ছে বা আবার ডেবিট কার্ড তার গ্রোসারির সাথে কানেক্টেড থাকবে। তো যখনই হচ্ছে কোনো একটা গুডস আমি তার ওইখান থেকে, আমার এখানে শেষ হয়ে যাবে, ফ্রিজের কোনো গুডস শেষ হয়ে যাবে, তো সেইটার ইনস্ট্রাকশন হচ্ছে গ্রোসারিতে চলে যাবে, এবং গ্রোসারি থেকে তখন কি হবে যে আমার গুডসটা যে শেষ, তো সেইটার জন্য সে হচ্ছে শপিং করে দিবে, এবং তার যে অ্যামাউন্টটা হবে তার একটা রেসপন্স হচ্ছে আমার মোবাইলে চলে আসবে যে আসলে আমার ওই গুডস গুলো শেষ হয়ে গেছে এবং সেটা কিনতে এত টাকা লাগছে, তো আমি সাথে সাথে সেটাকে পে করে দিতে পারবো। তো আমার আসলে এই যে বাজার করতে বাজারে যাওয়া লাগতেছে না, বা তো এখানে দেখেন আমার কত কিছু সেভ হচ্ছে, যে কি আমার হচ্ছে দেখা লাগতেছে না যে আসলে আমার ফ্রিজে কোনটা কমে যাচ্ছে আর কি। দেন হচ্ছে আমার বাজারে যাওয়া লাগতেছে না, তো আমার টাইম সেভ হচ্ছে। বাজার থেকে হচ্ছে আমার আবার সেটাকে বয়ে বাসায় আনতে হচ্ছে না। তো এই জিনিসগুলো সব হচ্ছে আমি বাসায় থাকলেই হচ্ছে, বা আমি বাসায় যদি নাও থাকি এটা অটোমেটিক্যালি সলভ আউট হয়ে যাচ্ছে, এবং আমি যদি অফিসেও থাকি সেটা অটোমেটিক্যালি সলভ আউট হয়ে যাচ্ছে। তো এটাও কাইন্ড অফ হচ্ছে ইন্টারনেট অফ থিংস এর একটা উদাহরণ দিলাম, যে আস্তে আস্তে আহ আস্তে আস্তে যে ফিউচার বিশ্ব এটা এরকমই দিকে আগাবে আর কি, যে সবকিছু হচ্ছে আমাদের অটোমেশনের দিকে চলে যাবে। নেক্সট হচ্ছে আরো কিছু এখানে অ্যাপ্লিকেশনের কথা বলেছে, যে ডেইলি লাইফে বলেছে যে ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। দেন 3D সিন রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেন সোশ্যাল নেটওয়ার্কিং অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে আমাদের কাইন্ড অফ ফেসবুক, ঠিক আছে, ফেসবুক বা টুইটার এইসব জায়গায় কিন্তু আমাদের এরকম সোশ্যাল নেটওয়ার্কিং অ্যানালাইসিসে আমরা এআই ব্যবহার করি। দেন হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেন অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মনে করেন যে সাপোজ আপনি কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, আপনার এই যে এইসব জায়গায় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এইসব অ্যাডভার্টাইজমেন্ট, তো আসলে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে, আসলে কোন অ্যাডভার্টাইজমেন্ট আসলে আপনাকে এখানে দেখাবে সেটা কিন্তু আগে থেকে প্রি প্ল্যান্ড, আগে থেকে আসলে ওইভাবে সেট করে দেওয়া থাকে। তো এটা আসলে যে অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্ট, যে আমি কোন অ্যাডভার্টাইজমেন্টকে ফোকাস করব, অবশ্যই যে আমাকে বেশি পে করছে, যার সাথে আমার বেশি টাকায় ডিল আছে, অবশ্যই তার অ্যাডভার্টাইজমেন্টটা আমি বেশি সার্চিং এর ক্ষেত্রে আর কি ব্যবহার করব, তাই না? এটাই কাইন্ড অফ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্টের একটা উদাহরণ। নেক্সট আছে হচ্ছে স্মার্ট গ্রিড এনার্জি অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করি। দেন হাউস হোল্ড রোবোটিক্স এর ক্ষেত্রে এআই ব্যবহার করা যেতে পারে। রোবোটিক সার্জারির ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে আমরা রোবট এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করি। দেন হচ্ছে স্প্যাম ফিল্টারিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা এআই ব্যবহার করি, যে আমাদের কোন একটা মেইল যে ইমেলটা হচ্ছে স্প্যাম নাকি স্প্যাম না, এটাও কিন্তু আসলে কাইন্ড অফ এআই এর একটা অ্যাপ্লিকেশন। দেন ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমরা কোনো ভিডিও গেমস এর ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারি। মেডিকেল ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করতে পারি। তো মেডিকেল ডায়াগনোসিস এর যে উদাহরণ দিছিলাম, যে একটা সার্টেন এজে কোনো একটা মানুষের যে লাং ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিটা কত, এটার জন্য আমাদের কি যে কোনো একটু ফিচার থাকে, যে আমাদের একটা ডেটা সেট লাগবে, এই ডেটা সেটের অনেক ফিচার থাকবে, এই ফিচার গুলা অ্যানালাইজ করে আসলে ডিসিশন নিতে হবে যে একটা সার্টেন এজে ওই মানুষটার লাং ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিটা কত। এটা কাইন্ড অফ মেডিকেল ডায়াগনোসিস এর মধ্যে পড়ে। তো তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের এআই এর অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে তাহলে বেসিক যে কথাটা, তাহলে কি বললাম, যে এআই তে মেইনলি আমাদের লার্নিং এর উপরে জোর দেওয়া হয়, যে একটা মেশিনকে বা একটা কম্পিউটারকে কিভাবে আমি লার্ন করাইতে পারি এইটার উপরে জোর দেওয়া হয়। এখানে মেমোরাইজিং এর কোনো ব্যাপার নাই, মানে আমরা মেমোরাইজ করব না, এখানে হচ্ছে আমাদের লার্নিং এর উপর বেসিক্যালি জোর দেওয়া হবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো লার্নিং এর হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড এখানে সংজ্ঞা দিছে টম টিচেল নাম করে একজন বিজ্ঞানী, যে 1998 সালে। সে বলছে কি, কম্পিউটার প্রোগ্রাম
a computer program is said to learn, একটা কম্পিউটার প্রোগ্রামকে আমি লার্ন তখনই বলবো, কখন বলবো, যে from experience with respect to some task T and some performance measure P, if its performance on T as measured by P improved with E। মানে বলতেছে এরকম যে কোন একটা কম্পিউটার প্রোগ্রামকে আমি লার্নিং হচ্ছে তখনই বলবো যদি আমার এক্সপিরিয়েন্সের সাথে আমার পারফরমেন্সটা বৃদ্ধি পায়। যে ওই যে একটু আগে আমি একদম শুরুতে উদাহরণটা দিয়েছিলাম যে আমি যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, মনে করেন যে আমি একটা ইন্ডাস্ট্রিতে 10 বছর ধরে কাজ করলাম, সাপোজ মনে করলেন একটা এআই ইন্ডাস্ট্রিতে 10 বছর ধরে কাজ করলাম, এবং সাদ্দাম ওইখানে কি করলো, সাদ্দাম ওইখানে রিসেন্টলি জয়েন করতে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমি যেহেতু 10 বছর ধরে কাজ করছি, আমার কিন্তু আসলে বিভিন্ন কোন প্রবলেমে কোনটা আমার ডিসিশন নিতে হবে, কোন প্রবলেমে কিভাবে সলভ আউট করতে হবে, এটা কিন্তু আমি খুব ভালো জানি উইথ রেসপেক্ট টু সাদ্দাম, কারণ সাদ্দাম কিন্তু এখনো জয়েন করে নাই, সে কেবল এখানে জয়েন করতে যাচ্ছে আর কি। তো তার মানে কি যে যে কোনো যে কোনো কাজে বা যে কোনো নতুন কোনো প্রবলেম ফেস হইলে আমি কিন্তু খুব ভালো ডিসিশন দিতে পারবো, যেটা সাদ্দাম পারবে না ওই টাইমে। ওর যখন এরকম এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু ও এই ডিসিশন গুলো দিতে পারবে। তো এটাই বললাম যে তাহলে কি বললাম যে আমার এক্সপিরিয়েন্স যদি বেশি হয় তাহলে আমার পারফরমেন্সটা অনেক ভালো হবে, এবং পারফরমেন্সও বাড়বে, এবং পারফরমেন্স তত বাড়বে এবং পারফরমেন্সটা তত বেশি নিখুঁত হবে। এটাই মেইনলি হচ্ছে এখানে লার্নিং এর উদাহরণটা বলছে যে এ কম্পিউটার প্রোগ্রাম ইজ সেড টু লার্ন, একটা কম্পিউটার প্রোগ্রামকে আমি লার্ন তখনই বলবো ফ্রম দ্য এক্সপিরিয়েন্স ই উইথ রেসপেক্ট টু সাম টাস্ক, কিছু কাজের সাপেক্ষে এবং কিছু এক্সপিরিয়েন্সের সাপেক্ষে আমি কোনো একটা প্রোগ্রামকে লার্ন তখনই বলবো যখন আমার ওই এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওই স্পেসিফিক কাজের উপর আমার পারফরমেন্সটা বেশি হবে, তখন আমি বলবো যে আমি আসলে শিখতেছি বা আমার একটা মেশিন শিখতেছে। এইটার উপরে বেসিক্যালি জোর দিয়ে আমাদের এআই বা মেশিন লার্নিং মেনলি কাজ করে। তো এখানে দেখেন যে একটা আমি ইমেইল, এটা স্প্যাম কি স্প্যাম না, এটা দিয়ে হচ্ছে আমরা একটা লার্নিং এর উদাহরণ দিয়েছি পরবর্তী স্লাইডে। তো দেখেন যে এখানে একটা লার্নিং এর উদাহরণ দিয়েছে যে সাপোজ ইওর ইমেইল program watches you which emails you do or do not mark as spam and based on this how to better filter। মানে বলতেছে কি যে আমার ইমেইল প্রোগ্রামটা এটা দেখতেছে যে আমি একটা ইমেইল স্প্যাম নাকি স্প্যাম না, এইটা হচ্ছে এক্স্যাক্টলি ফিল্টার করতে পারতেছি কিনা। তাহলে এইখানে হচ্ছে আমার টাস্ক কোনটা, টাস্ককে আমি টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, এখানে পারফরমেন্সকে পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং আমাদের যে এক্সপিরিয়েন্সকে মোটামুটি ই দ্বারা মেনলি রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এখানে যে আমার যে প্রবলেমটা আছে এখানে, তাহলে টাস্ক কোনটা, তারপরে এক্সপিরিয়েন্স কোনটা এবং পারফরমেন্স কোনটা, এইটা আগে খুঁজে বের করতে হবে। এখানে টাস্ক কি, এখানে টাস্ক বেসিক্যালি কিন্তু আমি এখানে দেখে বুঝতেছি যে আমাকে একটা ইমেল কি স্প্যাম নাকি স্প্যাম না, এইটা আসলে আমার টাস্ক, এটা ফিল্টারিং করাই বেসিক্যালি হচ্ছে আমার টাস্ক। তাহলে এটা আমার টি এর আন্ডারে পড়বে। দেন এইটা আমি কত অ্যাকুরেটলি এটা ইমেইল স্প্যাম নাকি স্প্যাম না, এইটা আমি কত অ্যাকুরেটলি হচ্ছে কি বলে অ্যাকুরেটলি আমি নিতে পারতেছি বা অ্যাকুরেটলি আমি ফাইন্ড আউট করতে পারতেছি, এটা কিন্তু আমার পারফরমেন্স, ঠিক আছে। যে একটা ইমেল যে স্প্যাম হবে, স্প্যাম ক্যাটাগরিতে পড়বে নাকি স্প্যাম ক্যাটাগরিতে পড়বে না, এইটা আমি কত অ্যাকুরেটলি ফাইন্ড আউট করতে পারতেছি, এটা হচ্ছে আমার পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটা কখন, এই পারফরমেন্সটা এটা হচ্ছে আমার পারফরমেন্স, এবং এখানে এক্সপিরিয়েন্সটা কি, যে আমি যত বেশি ইমেল চেক করব, যত বেশি ইমেল দেখবো, তত বেশি আমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। তার মানে যে ইওর ইমেইল প্রোগ্রাম, এই প্রোগ্রামটাই মেনলি আমার এখানে এক্সপিরিয়েন্স। তো দেখেন যে বললাম যে ইন্ডাস্ট্রিতে 10 বছর ধরে কাজ করলাম, আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ কি আমি অনেক কিছু প্রবলেমের মধ্য দিয়ে গিয়েছি এই 10 বছর টাইমটাতে। তো এইখানে এই প্রবলেমটাও সেম ক্যাটাগরি বলা হয়েছে, যে আমি একটা ইমেল বা আমি 10টা ইমেল চেক করলে আমি যদি একটা ইমেল স্প্যাম কি স্প্যাম না এটা কারেক্টলি ফাইন্ড আউট করতে পারি, আমি যদি 5000 ইমেল চেক করি তাহলে কিন্তু আমার পারফরমেন্স আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ কি আমি এখানে 5000 ইমেলটা ঘেটে ঘেটে দেখছি যে আসলে কোনটার জন্য স্প্যাম হয়, কোনটার জন্য স্প্যাম হয় না, এই বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু দেখছি আর কি, ঠিক আছে। তো তার মানে কি যে যত বেশি আমার এক্সপিরিয়েন্স, যত বেশি আমি টাইম দিব, তত আমার পারফরমেন্স বৃদ্ধি পাবে, তত বেশি আমার অ্যাকুরেসি বৃদ্ধি পাবে, তত বেশি আমি কারেক্টলি আমার যে কাজটা ওইটা সলভ আউট করতে পারবো।
তাহলে এখানে যে বললাম যে তাহলে পারফরমেন্স, তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের তাহলে টাস্কটা কি, যে স্প্যাম ফিল্টারিং এটা হচ্ছে আমাদের টাস্ক ছিল। এক্সপেরিয়েন্সটা কি, যে এই যে আমাদের ওয়াচেস মি ফিল্টারিং দ্য স্প্যাম, এই যে এটা ইমেইল, এই যে ইমেইল গুলা, অনেকগুলো ইমেইল হচ্ছে আমি এই যে সার্চ করতেছি, দেখতেছি, এটা হচ্ছে এই যে ফিল্টারিং করার ক্ষেত্রে এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছিল। আর পারফরমেন্স কি, যে আমি কতগুলা এই যে যতগুলা দেখলাম ইমেল, তার মধ্যে কতগুলা হচ্ছে আমি স্প্যাম কারেক্টলি ফাইন্ড আউট করতে পারছি, এটা হচ্ছে এই পার্সেন্টেজটাই আমরা বলবো হচ্ছে তার পারফরমেন্স। তো আমাদের লার্নিং এটা বেসিক্যালি এই তিনটা ফিচারের সমন্বয়ে গঠিত: টাস্ক, এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্স। যদি এক্সপিরিয়েন্স বাড়ে তাহলে অবশ্যই আমার পারফরমেন্স বাড়বেই, এটা হচ্ছে একদম বেসিক কথা, যে আমার যদি এক্সপিরিয়েন্স বেশি হয় আমার পারফরমেন্স অবশ্যই ভালো হবে, যদি আমার এক্সপিরিয়েন্স কম হয় আমার পারফরমেন্সটা আগের মতো হবে না, এটা হচ্ছে একদম বেসিক কথা। তো আসলে লার্নিং এক্সাম্পলটা আমরা মোটামুটি বুঝলাম। তো আমাদের আসলে এটা টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার সেম লিংকে জয়েন করব, কিন্তু আমি হচ্ছে একটু টাইম নিব, কারণ একটু রেস্ট নেওয়ার দরকার আছে, একটা না আসলে এত কথা বলা যায় না। 10 স্যার মিনিট 11:40 হয়তো আবার শুরু করব। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আস্ক করতে পারেন, 2 মিনিট টাইম আছে। স্যার আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স তো স্যার নিলেন না। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো এই যে ইসের মধ্যে নিব, বললাম না, এই যে আমি তো পড়ে দিয়েছি যে এর মধ্যে আমি লিংক দিয়ে দিব এই চ্যাট বক্সে, তখন আমরা, আচ্ছা, ঠিক আছে? ক্লাসের হচ্ছে জুমের মধ্যেই check হ্যাঁ, হবে। জুমের মধ্যে আমি নিয়ে দিব, কারণ হচ্ছে অনেকে আবার আপনারা শেয়ার করবেন যে আসলে অনেক ক্লাস করে নাই, তাদের সাথে শেয়ার করে দিলেন, তো এটা তো আসলে জাস্টিফাই হলো না, ঠিক আছে? আচ্ছা। আর স্যার হচ্ছে আমাদের এই যে ক্লাস রেকর্ড গুলো স্যার মানে পাবো, মানে গতদিন তো হ্যাঁ স্যার হ্যাঁ, ক্লাস ক্লাস হয়েছে। রিপোর্ট গুলো আমি তো দিয়ে দিব আর কি, ঠিক আছে? কদিন তো আসলে ওইভাবে পরিচিতি পর্ব ছিল, ওইভাবে ক্লাস আমরা ওইভাবে নেই নাই, বুঝছেন? ওকে স্যার। তো প্রত্যেক দিনের ক্লাস যে ভিডিও আর কি রেকর্ড এগুলো থাকবে, মানে গুগল ক্লাসরুমের ম্যাটেরিয়াল সেকশনে এগুলো থাকবে। আর প্রত্যেকটা ক্লাস শেষে আমি যদি কোনো প্রবলেম থাকে তো আস্ক করবেন, তো আমি এগুলো আশা করি বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে যেভাবে পড়াই আমার মনে হয় না আসলে প্রবলেম থাকার কথা, তারপর যদি থাকে দেন আই উইল হ্যান্ডেল ইট। তো এখন 11:31 বাজে, 11:40 আবার সেম লিংকে সবাই জয়েন করবেন, ঠিক আছে? Sure, sir.